একটি মাত্র সরু ভূখণ্ড, দৈর্ঘ্যে নয় প্রস্থে মাত্র কয়েক কিলোমিটার, অথচ এই ছোট্ট করিডোরকে ঘিরেই বছরের পর বছর ধরে ঘুরছে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় কৌশলগত হিসাব নিকাশ। প্রশ্ন হলো, যদি এই করিডোরকে কেন্দ্র করে নতুন করে সামরিক ও কূটনৈতিক সমীকরণ তৈরি হয়, তাহলে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যে তার প্রভাব কতটা হতে পারে? আন্তর্জাতিক ভূরাজনীতিতে একটি বিষয় প্রায় আলোচনায় আসে। কোন দেশের সবচেয়ে সংবেদনশীল কৌশলগত অবস্থানকে ঘিরে সাধারণত সবচেয়ে বেশি পরিকল্পনা, নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা গড়ে ওঠে। দক্ষিণ এশিয়ার মানচিত্রে এমনি একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড হল শিলিগুড়ি করিডোর, যাকে অনেকে চিকেনস নেক নামেও চেনেন। মাত্র 21 থেকে 22 কিলোমিটার প্রস্থের এই সরু করিডোর ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের স্থল যোগাযোগ বজায় রাখে। এ কারণেই সামরিক, অর্থনৈতিক ও যোগাযোগ সব দিক থেকেই এই অঞ্চলকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হয়। দীর্ঘদিন ধরেই বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক এই করিডোরকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসেবে উল্লেখ করে আসছেন। সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তকে ঘিরে বিভিন্ন ইস্যু নিয়ে দুদেশের গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন বিশ্লেষকের মতে সীমান্ত নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন এবং সামরিক সক্ষমতা এসব বিষয় এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুত্ব পাচ্ছে। তবে উভয় দেশই আনুষ্ঠানিকভাবে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অবস্থানের কথা বলে আসছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের উত্তরাঞ্চলকে ঘিরে নতুন কিছু উদ্যোগ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী বগুড়ায় একটি আধুনিক ড্রোন উৎপাদন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে তুরস্কের প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি আলোচনায় এসেছে। যদিও প্রকল্পের পূর্ণাঙ্গ প্রযুক্তিগত কাঠামো বা সক্ষমতা নিয়ে আনুষ্ঠানিকভাবে সব তথ্য প্রকাশ করা হয়নি, তবু প্রতিরক্ষা বিশ্লেষকদের একটি অংশ এটিকে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের সম্ভাব্য নতুন অধ্যায় হিসেবে দেখছেন। তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি, বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশে তাদের তৈরি ড্রোন ব্যবহৃত হচ্ছে এবং একাধিক সংঘাতে এসব প্রযুক্তির কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক মহলে বিস্তর আলোচনা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য প্রযুক্তিগত সহযোগিতাকেও অনেকেই কৌশলগত গুরুত্বের চোখে দেখছেন। শুধু ড্রোন উৎপাদনই নয়, বগুড়া অঞ্চলে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উত্তরাঞ্চলে বিমান বাহিনীর অবকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আধুনিক যুদ্ধ বিমান ও সংশ্লিষ্ট প্রযুক্তি মোতায়েনের সম্ভাবনাও বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। যদিও এসব বিষয়ে চূড়ান্ত সরকারি ঘোষণা বা পূর্ণাঙ্গ পরিকল্পনা এখনো প্রকাশ্যে আসেনি, তবুও বিষয়টি আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষণে গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকদের মতে উত্তরাঞ্চলে সামরিক অবকাঠামো শক্তিশালী হলে তা শুধু সীমান্ত পর্যবেক্ষণ নয়, দুর্যোগ মোকাবিলা, আকাশ সীমার নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ সীমান্ত সংলগ্ন যে কোনো নতুন অবকাঠামোগত পরিবর্তনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার কথা বলেছেন। ফলে বিষয়টি এখন শুধু একটি ড্রোন কারখানা বা একটি সামরিক স্থাপনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং উত্তরবঙ্গকে ঘিরে যে নতুন কৌশলগত চিত্র তৈরি হচ্ছে সেটি দক্ষিণ এশিয়ার বৃহত্তর ভূ রাজনৈতিক সমীকরণের সঙ্গেও যুক্ত হয়ে পড়ছে। আর এই পরিবর্তনের পরবর্তী ধাপেই সামনে আসে আরও দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা, ঠাকুরগাঁও ও লালমনিরহাট বিমানবন্দর, যেগুলোকে ঘিরে সাম্প্রতিক সময় নতুন করে আলোচনা শুরু হয়েছে। উত্তরাঞ্চলকে ঘিরে যে কৌশলগত আলোচনা শুরু হয়েছে তার পরবর্তী গুরুত্বপূর্ণ অধ্যায় দুটি পুরনো বিমানবন্দর, ঠাকুরগাঁও এবং লালমনিরহাট। দীর্ঘ সময় ধরে সীমিত ব্যবহার বা অকার্যকর অবস্থায় থাকা এই দুটি অবকাঠামোকে ঘিরে সাম্প্রতিক বছরগুলোতে নতুন করে পরিকল্পনার খবর প্রকাশ্যে আসতে শুরু করে। এরপর থেকেই বিষয়টি শুধু দেশের ভেতরেই নয়, আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যেও আলোচনার বিষয় হয়ে ওঠে। বিশেষ করে ঠাকুরগাঁও বিমানবন্দর নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয় যখন গত বছর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে সফর করেন। সেই সফরের আনুষ্ঠানিক বিস্তারিত প্রকাশ না হলেও এরপর বিমানবন্দরটির উন্নয়ন ও পুনরায় কার্যকর করার প্রস্তুতির খবর বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। অনেক বিশ্লেষকের মতে উত্তরাঞ্চলের এই ধরনের অবকাঠামো ভবিষ্যতে সামরিক ও বেসামরিক দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সময় লালমনিরহাট বিমানবন্দর নিয়েও সংস্কার ও আধুনিকায়নের আলোচনা শুরু হয়। ভৌগোলিক অবস্থানের কারণে এই বিমানবন্দর দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। ফলে দুটি বিমানবন্দরকে ঘিরে নতুন পরিকল্পনা স্বাভাবিকভাবে সীমান্ত অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন বিশ্লেষণের জন্ম দিয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি অংশের মতে সীমান্ত সংলগ্ন এলাকায় বিমান অবকাঠামো উন্নত হলে জরুরি পরিস্থিতিতে দ্রুত নজরদারি, টহল, উদ্ধার অভিযান কিংবা
আকাশপথের সরঞ্জাম পরিবহন অনেক সহজ হয়। আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু যুদ্ধ বিমান নয়, নজরদারি ড্রোন, পরিবহন বিমান এবং আকাশ ভিত্তিক তথ্য সংগ্রহ ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ। তাই উত্তরাঞ্চলের এই উন্নয়নকে অনেকে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনার অংশ হিসেবেও দেখছেন। অন্যদিকে ভারতের কিছু গণমাধ্যম এবং নিরাপত্তা বিশ্লেষকদের লেখায়ও এসব উন্নয়ন নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ সীমান্তের কাছাকাছি সামরিক অবকাঠামো শক্তিশালী হলে পুরো সীমান্ত অঞ্চলের নিরাপত্তা সমীকরণ নতুনভাবে মূল্যায়ন করতে হতে পারে। যদিও ভারত বা বাংলাদেশের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে কোনো সামরিক অবস্থান নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবু উভয় দেশের সীমান্ত সংলগ্ন উন্নয়ন নিয়ে পারস্পরিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদও প্রকাশিত হয়েছে যে ভারত শিলিগুড়ি অঞ্চলের আশেপাশে এবং বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় সামরিক অবকাঠামো জোরদার করছে। এসব প্রতিবেদনে নতুন ঘাঁটি, সেনা মোতায়েন এবং প্রতিরক্ষা প্রস্তুতির বিষয় উল্লেখ করা হলেও এ ধরনের তথ্যের ব্যাখ্যা ও উদ্দেশ্য নিয়ে দুই দেশের বিশ্লেষকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কেউ এটিকে নিয়মিত নিরাপত্তা প্রস্তুতি বলছেন, আবার কেউ আঞ্চলিক কৌশলগত প্রতিযোগিতার অংশ হিসেবে দেখছেন। এই পুরো প্রেক্ষাপটে আরেকটি নাম বারবার সামনে আসছে, বগুড়া সেনানিবাস। বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণে বলা হচ্ছে, সেনানিবাসটির প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। বিশেষ করে আর্টিলারি ইউনিট, সাজোয়া ইউনিট এবং আধুনিক ফায়ার কন্ট্রোল প্রযুক্তি যুক্ত করার বিষয় নিয়ে আলোচনা রয়েছে। যদি এসব বিষয় আনুষ্ঠানিকভাবে সব তথ্য প্রকাশ করা হয়নি, তবুও সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এগুলোকে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধ এখন আর শুধু সৈন্য সংখ্যার উপর নির্ভর করে না। তথ্য সংগ্রহ, স্যাটেলাইট নজরদারি, ড্রোন প্রযুক্তি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থায় এখন সবচেয়ে বড় শক্তি। ফলে উত্তরাঞ্চলের এই অবকাঠামোগত পরিবর্তনকে অনেকে ভবিষ্যতের যুদ্ধ নয়, বরং ভবিষ্যতের প্রতিরোধ সক্ষমতা তৈরির প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করছেন। তবে উত্তর সীমান্তে যখন নতুন কৌশলগত সমীকরণ নিয়ে আলোচনা চলছে, ঠিক সেই সময় দেশের আরেক প্রান্তে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি ঘিরেও নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে সেখানে পরিচালিত বিভিন্ন অভিযানের খবর, ড্রোন প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রকাশিত তথ্য এবং নিরাপত্তা বাহিনীর নতুন কৌশল নিয়ে দেশ বিদেশের পর্যবেক্ষকদের নজর এখন দক্ষিণ পূর্বাঞ্চলের দিকেও। উত্তরাঞ্চলের কৌশলগত পরিবর্তন নিয়ে আলোচনা যখন চলমান, ঠিক তখনই দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন করে নিরাপত্তা বিশ্লেষণ শুরু হয়েছে। বহু বছর ধরে এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় অভিযান পরিচালিত হয়েছে। সাম্প্রতিক সময়েও আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর কার্যক্রমকে ঘিরে নতুন আলোচনা সামনে এসেছে। সরকারের অবস্থান হলো, পার্বত্য অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। অন্যদিকে বিভিন্ন গণমাধ্যম ও বিশ্লেষকদের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সময়ে এসব অভিযানে আগের তুলনায় প্রযুক্তি নির্ভর কৌশলের ব্যবহার বেড়েছে এবং অভিযানগুলো আরও গোপনীয়ভাবে পরিচালিত হচ্ছে। আগে বড় ধরনের অভিযানের পর অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং বা বিবৃতি প্রকাশ করা হতো, কিন্তু সাম্প্রতিক কয়েকটি অভিযানে তুলনামূলকভাবে সীমিত তথ্য প্রকাশের বিষয়টি বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মতে, আধুনিক সন্ত্রাস বিরোধী অভিযানে আগাম তথ্য প্রকাশ করলে অভিযানের কার্যকারিতা কমে যেতে পারে। সে কারণেই অনেক দেশ এখন প্রয়োজন ছাড়া বিস্তারিত তথ্য প্রকাশ করে না। বিভিন্ন সূত্রভিত্তিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুর্গম পাহাড়ি এলাকায় একাধিক সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু প্রতিবেদনে নির্দিষ্ট সংখ্যক ঘাঁটি ও বাংকার ধ্বংসের দাবিও করা হয়েছে। তবে এসব তথ্যের সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব অভিযানের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেনি। এই আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ড্রোন প্রযুক্তির সম্ভাব্য ব্যবহার। সামরিক প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিশ্বের অনেক দেশ এখন পাহাড়ি ও দুর্গম এলাকায় নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং লক্ষ্য নির্ধারণে আধুনিক ড্রোন ব্যবহার করছে। বাংলাদেশের ক্ষেত্রেও তুরস্কের তৈরি ড্রোন প্রযুক্তি নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। তবে কোন অভিযানে ঠিক কী ধরনের প্রযুক্তি ব্যবহার হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে সীমিত তথ্যই প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকদের ভাষায়, আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার শুধু সামরিক শক্তি প্রদর্শনের জন্য নয়, বরং ঝুঁকি কমিয়ে নির্ভুল তথ্য সংগ্রহ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে দুর্গম পার্বত্য অঞ্চলে স্থলবাহিনীর পাশাপাশি আকাশভিত্তিক নজরদারি নিরাপত্তা পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করতে পারে। একই সময় মানবাধিকার, নিরাপত্তা এবং রাষ্ট্রের দায়িত্ব, এই তিনটি বিষয় নিয়েও আলোচনা চলছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি আইনগত প্রক্রিয়া, বেসামরিক মানুষের নিরাপত্তা এবং মানবাধিকার রক্ষার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। ফলে যে কোনো অভিযানের মূল্যায়ন শুধু সামরিক সাফল্যের দৃষ্টিকোণ থেকে নয়, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করাই প্রয়োজন।
এদিকে উত্তরাঞ্চল ও পার্বত্য চট্টগ্রাম দুই অঞ্চলের নিরাপত্তা আলোচনা যখন সমানভাবে গুরুত্ব পাচ্ছে, তখন আরেকটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে অর্থনৈতিক ও সামুদ্রিক কৌশলে। বিশেষ করে মংলা বন্দর, বিদেশি বিনিয়োগ, চীনের অংশগ্রহণ এবং তিস্তা প্রকল্পকে ঘিরে নতুন ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে দেশ বিদেশের পর্যবেক্ষকদের আগ্রহ দ্রুত বাড়ছে। অনেক বিশ্লেষকের মতে আগামী দিনের প্রতিযোগিতা শুধু সীমান্তে নয়, বন্দর, নদী, বাণিজ্য পথ এবং অর্থনৈতিক করিডোরকেও কেন্দ্র করে গড়ে উঠবে। উত্তর সীমান্তের অবকাঠামোগত উন্নয়ন এবং পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা যখন চলছিল, ঠিক তখনই বাংলাদেশের অর্থনৈতিক ও সামুদ্রিক কৌশলকে ঘিরে আরেকটি বড় পরিবর্তন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কাড়ে। কারণ বর্তমান বিশ্বে শুধু সামরিক শক্তি নয়, একটি দেশের বন্দর, বাণিজ্য পথ এবং বৈদেশিক বিনিয়োগও ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে মংলা বন্দরকে ঘিরে নতুন পরিকল্পনা বিশেষভাবে আলোচিত হচ্ছে। প্রকাশিত বিভিন্ন তথ্য অনুযায়ী বন্দরের আধুনিকায়ন, ডিজিটাল পরিচালনা ব্যবস্থা এবং সক্ষমতা বাড়াতে বিদেশি প্রযুক্তিগত সহযোগিতা নেওয়ার উদ্যোগ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে চীনা প্রতিষ্ঠানের অংশগ্রহণের কথা উঠে এসেছে। যদিও প্রকল্পের সব দিকে এখনো বাস্তবায়নের বিভিন্ন ধাপে রয়েছে, তবু বিষয়টি আঞ্চলিক অর্থনৈতিক প্রতিযোগিতার আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। বিশ্লেষকদের মতে বঙ্গোপসাগরকে ঘিরে এখন শুধু বাণিজ্য নয়, কৌশলগত প্রভাব বিস্তার নিয়েও প্রতিযোগিতা চলছে। তাই বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তোলার উদ্যোগকে অনেকেই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন। একই সঙ্গে বিদেশি বিনিয়োগের উৎস বৈচিত্র্যময় করার প্রচেষ্টাও আলোচনায় এসেছে। মংলা বন্দরের পাশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। অতীতে ভারতকে কেন্দ্র করে যেসব পরিকল্পনা ছিল, সেগুলোর কিছু অংশে নতুন আন্তর্জাতিক অংশীদার যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে প্রকল্পগুলোর চূড়ান্ত বাস্তবায়ন, মালিকানা কাঠামো এবং পরিচালনার বিষয়ে সরকারি সিদ্ধান্ত শেষ পর্যন্ত নির্ধারক হবে। এদিকে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা তিস্তা প্রকল্প আবার সামনে এসেছে। নদীর পানি ব্যবস্থাপনা, সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতির সঙ্গে এই প্রকল্প সরাসরি যুক্ত। বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারের আগ্রহ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। বিশ্লেষকদের মতে তিস্তা শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি বাংলাদেশ, ভারত এবং সম্ভাব্য বিদেশি অংশীদারদের মধ্যকার বৃহত্তর কৌশলগত সম্পর্কেরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একটি অংশের মতে দক্ষিণ এশিয়ার বর্তমান বাস্তবতায় বাংলাদেশ এমন একটি অবস্থানে রয়েছে যেখানে তাকে একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গেও অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা বাড়াতে হচ্ছে। ফলে চীন, তুরস্ক, ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের প্রতিটি পদক্ষেপ এখন আঞ্চলিক ভূরাজনীতির আলোচনায় প্রভাব ফেলছে। তবে এটাও মনে রাখা জরুরি, বিভিন্ন গণমাধ্যম, থিঙ্ক ট্যাঙ্ক ও বিশ্লেষকদের মূল্যায়ন এক নয়। কেউ বর্তমান পরিবর্তনকে বাংলাদেশের কৌশলগত সক্ষমতার বৃদ্ধির অংশ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে দক্ষিণ এশিয়ায় নতুন প্রতিযোগিতার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন। বাস্তবে এসব প্রকল্পের প্রভাব কতটা হবে তা নির্ভর করবে ভবিষ্যতের বাস্তবায়ন, কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর। একটা বিষয় অবশ্য স্পষ্ট, আজকের বিশ্বে শক্তির সংজ্ঞা বদলে গেছে। আধুনিক সেনাবাহিনী, ড্রোন প্রযুক্তি, বিমান ঘাঁটি, সমুদ্র বন্দর, অর্থনৈতিক করিডোর, কূটনৈতিক ভারসাম্য এবং প্রযুক্তিগত সক্ষমতা সবকিছু মিলিয়েই একটি দেশের কৌশলগত অবস্থান নির্ধারিত হচ্ছে। দক্ষিণ এশিয়ার এই পরিবর্তনশীল দাবার বোর্ডে বাংলাদেশও নিজের অবস্থানকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছে। সেই প্রচেষ্টা কতটা সফল হবে, আঞ্চলিক শক্তির ভারসাম্যে তার কী প্রভাব পড়বে, আর ভবিষ্যতে বাংলাদেশ, ভারত, চীন, তুরস্ক সহ সংশ্লিষ্ট দেশগুলোর সম্পর্ক কোন দিকে যাবে, এসব প্রশ্নের উত্তর সময় দেবে। আপনার মতে দক্ষিণ এশিয়ার এই পরিবর্তনশীল ভূ রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? সামরিক সক্ষমতা, অর্থনৈতিক কৌশল নাকি কূটনৈতিক ভারসাম্য? আপনার মতামত জানাতে পারেন মন্তব্যের ঘরে। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।